ধরুন এই টুলটা আপনি প্রোগ্রাম রিমুভের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। দেখছেন ইজি না? এটা অনেক পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তাও নিজ দিয়ে একটু প্রবলেম আছে, তবে নিজ দিয়ে একটু সুন্দর করে শেপ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। স্যার কি পেন টুল দিয়ে আস্তে আস্তে কাটলে পরে ওই স্মুথলি কাটা হয়? হ্যাঁ 100%, এটা তো অবশ্যই। এভাবে আর কি ভালো হয় না? এবার ভালো হবে না, এটা তো আপনার অটো অটো সিলেকশন, অটো সিলেকশন আর কত ভালো হবে একটা মানুষ দিয়ে। আপনি একটা মানুষ হয়ে যদি কাজ করেন, যেটা করবেন একটা কম্পিউটার তো আর সেই কাজটা করতে পারবে না, তাই না? হ্যাঁ এটা স্বাভাবিক। তো এটা অবজেক্ট সিলেকশন, সিলেকশন টুলটা সবাই পাবেন না। আর এটা দেখাই তো দিলাম, এটা আহামরি অতটা দেখানোর কিছু নাই। এরপর আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে কি, আপনি ব্রাশের মতো করে এটা সিলেকশনটা করতে পারবেন। ব্রাশের মতো করে এটা মূলত হচ্ছে কালার ফলো করে কুইক সিলেকশন টুলটা। আমি একটু ছোট করে এখানে পেইন্ট করি, দেখেন এটা হলো সিলেক্ট করতেছে, ক্লিক করে ধরে রাখছি কিন্তু মাউসটা। দেখেন এটা ব্রাশের মতো করে পেইন্ট করলে এটা সিলেকশনটা চলে আসবে। এখন আপনি এখানেও দেখেন উপরে, ঠিক উপরের সাইডটাতে আপনার কিছু প্লাস মাইনাস দুটো অপশন আছে, আর একটা হচ্ছে নরমাল সিলেকশন। যখন আপনি সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে আপনি একবার পেইন্ট করে সিলেক্ট করে যখন আবার সিলেক্ট করবেন, তখন অটোমেটিক্যালি এখানে প্লাসে চলে আসবে। এরপর আপনার সিলেকশন থেকে যদি কোনো কিছু মাইনাস করতে চান, সিলেকশন এরিয়াটা যদি কমাইতে চান, তাহলে আপনার প্রয়োজন কি মাইনাস। কারণ কি আপনি এটাকে মাইনাস করতে চাচ্ছেন, তাই তো? আপনি এটাকে মাইনাস করতে চাচ্ছেন, যেমন আমার এটা একটু বাইরের দিকে চলে গেল, এই সিলেকশনটা বাইরের দিকে চলে গেল, এখন এটাকে তো ভিতরে আনতে হবে। সো এখানে মাইনাসে ক্লিক করে দেন আমি এটাকে যদি আবার এটার উপরে পেইন্ট করি, এটা দেখেন একটু চেপে আসতেছে, তাই না? এই যে সিলেকশন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন আপনার শর্টকাটটা হচ্ছে অল্ট, ALT, অল্ট। আমার এটা নরমালি দেখেন, আমার যে মাউসের যে কার্সরটা আছে, এটা গোল, যে এটা গোলের মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখছেন? সবাই একটু খেয়াল করেন, গোলের মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে। এখন এই প্লাস চিহ্নটা আমি যখন কিবোর্ড থেকে অল্ট প্রেস করব, তখন দেখেন এটা মাইনাস হয়ে গেছে। তার মানে কি, যখন প্লাস থাকা অবস্থায় এখানে চলে গেল, এক্সট্রা জায়গায় চলে গেল, আমি অল্ট প্রেস করলে মাইনাস এনে দেন আমি অল্ট প্রেস করে ধরে রেখে আবার এটাকে পেন করব। আমি কিন্তু এখনো কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রাখছি, চাপ দিয়ে রাখছি। বুঝতে পারছেন? সব অল্টার বাটনটা কাজ করে না স্যার? হ্যাঁ, অল্টার বাটন শর্টকাট কি, ডিফল্ট যে শর্টকাট কি গুলো আছে, এটা সব ভার্সনের ক্ষেত্রেই সেম। বুঝতে পারছেন? আপনারা চাইলে আপনার শর্টকাট কিটা চেঞ্জ করতে পারবেন, তবে শর্টকাট কি চেঞ্জ করে নিলে আপনি বিপদে পড়বেন। কারণ দেখা যাবে যে আপনার একটা শর্টকাট কি যখন রিপ্লেস হয়ে যাবে, তখন আপনি কাজ করবেন একভাবে, কাজ করতে যাবেন, কাজ হয়ে যাবে আরেকটা, ভেজালে পড়ে যাবেন। সো ডিফল্ট যেটা আছে সেটাই থাকে, চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, সো এখান থেকে দেখেন আমি কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে, এটার সিলেকশনটা চাপাই দিলাম, তাই তো? এখন আমি এটাকে আপনাদের লেয়ার মাস্কের কথা বলছিলাম না? লেয়ার মাস্কিং তো দেখাইছি গত ক্লাসে, তাই না? লেয়ারের যখন বিষয়টা নিয়ে কথা বলছি, তখন লেয়ার মাস্কিংটা দেখাইছি। এখন এই লেয়ার মাস্কিং করে দিলাম আমি, দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। স্যার লেয়ার মাস্কিং এর ওই অপশনটা যদি আরেকবার কোনটা লেয়ার হতো মাস্কিং এর অপশনটা হচ্ছে কি, এই যে এটা এই যে এটা হচ্ছে লেয়ার মাস্কিং এর অপশন। এই যে মাঝখানে একটা গোল চিহ্ন দেওয়া একটা জায়গা আছে না, সাদার মধ্যে মাঝখানে গোল চিহ্ন, লেয়ারের একদম নিচের দিকে দেখেন। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ এটা। আর লেয়ার মাস্কিং এর কথা কি বলছিলাম, যে আমি যতটুকু সিলেক্ট করে দিব, সিলেক্ট করার পরে যদি লেয়ার মাস্ক করি, তাহলে এই যে ব্ল্যাক কালারের আমাদের একটা আপনার থাম্বনেল আসবে, ব্ল্যাক কালারের থাম্বনেল।
যেটা ছিলাম যে আমরা যখন লেয়ার মাস্ক করব তখন দেখেন এই এরকম একটা থাম্বনেল আসবে। আচ্ছা, থাম্বনেল আসবে। এখন এর আগেই বলা হয়েছিল যে এই থাম্বনেল আসলে আমার ব্যাকগ্রাউন্ড বা যতটুকু সিলেক্ট করে দিব ততটুকুটা সাদা দেখা যাবে আর বাকিটা কালো হয়ে যাবে। এখন স্যার আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা আসে আর মাঝখানটা কালো আসে। মানে কি, তাহলে সিলেকশন আপনি বাইরে করছেন, এটা কখনোই আসবে না। অবশ্যই আপনার যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই আপনার সাদা আসবে, আর যতটুকু আপনার সিলেক্ট করা না থাকবে ততটুকু কালো আসবে। আর কি সোজা কথা, যতটুকু আপনি দেখতে না দেখাবে আর কি, যতটুকু আপনি হাইড করবেন ততটুকু আপনার ব্ল্যাক থাকবে, আর যতটুকু আপনি দেখতে চাবেন ততটুকু আপনার হোয়াইট করতে হবে। এটাই হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট এর বিষয়। এখানে লেয়ার মাস্কিং এর এই যে থাম্বনেলটা আছে, এই থাম্বনেলটা মূলত হচ্ছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরেই ডিপেন্ড করে। সাদা অংশটুকু আপনাকে দেখাবে, দেখানোর জন্য, আর ব্ল্যাক যতটুকু আছে এই ব্ল্যাকটুকু আপনার কাছ থেকে হাইড করার জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আপনি আরেকবার ট্রাই করে দেখেন, ক্লাসটাকে দেখেন, ট্রাই করে দেন। আর আর বলছিলাম কি যে এই যে এখানে সিলেক্ট করে ব্রাশ নেওয়ার পর আমরা যদি ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট নেই, হোয়াইট নিয়ে পেইন্ট করি, দেখেন আমার ইমেজটা আবার চলে আসতেছে। কারণ কি, কারণ হচ্ছে আমার ইমেজটা কিন্তু অরিজিনালি মুছে যায় না, ব্যাকগ্রাউন্ডটা মুছে যায় নাই, আমরা করছি কি হাইড করে ফেলছি, হাইড করে ফেলছি, এটা ট্রান্সপারেন্ট করে দিছে, আমাদের থেকে হাইড করে দিছে। এই কারণে আমরা যখন এটাকে আবার হোয়াইট কালার দিয়ে পেইন্ট করব তখন এটা আবার ভিজিবল হয়ে যাবে ছবিটা। তার মানে আমাদের ছবিটা পার্মানেন্টলি ডিলিট হয় নাই আর কি, এর চারপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা পার্মানেন্টলি ডিলিট হয় নাই। আবার যখন হোয়াইট কালার নিয়ে পেইন্ট করব তখন আবার এটা আর কি, আমি একটা সলিড কালার নেই, এই যে দেখেন, দেখছেন আবার ব্ল্যাক কালার নিয়ে আমি যখন আবার পেইন্ট করলাম তখন আবার আমার ইমেজটা চলে যাচ্ছে। এটাই তো, এটা মাসি ডিসেবল করে দিই, দেখেন আমার। আপনি যে সলিড কালারটা নিলেন এটা আরেকবার দেখাবেন প্লিজ। বুঝি নাই। আপনি যে সলিড কালারটা এখন নিলেন এইমাত্র, আচ্ছা, এটা একটু আবার দেখাবেন। এটা হচ্ছে কি আমি মূলত এভাবেই নেই, কারণ কি যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন, কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, তখন দেখা যাবে কি যে আপনার এইভাবে কালারটা নিবেন আপনারা। আপনাদের মূলত কেউ যদি অন্য কোনো জায়গায় কোর্স করে থাকেন তাহলে আপনাদের বলা হয়েছে যে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বলা হবে যে আপনি এখান থেকে একটা লেয়ার নিয়ে জাস্ট কালার করে দেন। কিন্তু আমি এটা আপনাকে সাজেস্ট করব না, আমি সাজেস্ট করব হচ্ছে আমি যেভাবে কালার নেই আপনি সেভাবেই কালারটা নিবেন। কিরকম ব্যাকগ্রাউন্ড কালারটা আমি মূলত এই যে সলিড কালার, আপনার যে নিচে এখানে দেখেন এটা কি বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই যে নিচে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে আপনার, লেয়ার মাস্কের পাশেই একটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনি একদম ফার্স্ট যে অপশনটা আছে সলিড কালার, এই সলিড কালার স্ক্রিনে দেখাদেখি করে না ভাইয়া। সরি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো একদম যে উপরে যে অপশন এখান থেকে একটা কালার আপনি পিক করে দেন ওকে দিয়ে এটাকে একদম নিচের দিকে নিয়ে আসেন, তাহলে দেখেন আপনার একটা কালার। এখন দেখেন এটা এটা আমার সুবিধাটা কি, এখান থেকে আমি এটাকে একটা শ্যাডো, এত কিছু আপনাদের এখন বোঝার দরকার নেই, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝাচ্ছি। এই যে শ্যাডোটা অ্যাপ্লাই করে দিলাম এটার নিচে, এটা শ্যাডো অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোন ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে আসলে। শ্যাডোর ব্যাপারটা আরেকটু যদি রিপিট করতেন। শ্যাডো আমি পরে দেখাবো, শ্যাডোর ইয়াটা আছে আমি দেখাইছি। তো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি দেখতে পারি, একটু চেক করে করে দেখতে পারি যে আসলে আমার কোন ব্যাকগ্রাউন্ডটা এখানে ভালো লাগতেছে এটার সাথে, তাই না? চেঞ্জ করে করে দেখতে পারি। এখন যদি আমি এভাবে না নিয়ে একটা লেয়ার নিতাম তাহলে এখান থেকে আমার কালার চুজ করতে হইতো, চুজ করে আবার এটার মধ্যে অ্যাপ্লাই করে করে দেখতে হইতো, না এটা ভালো লাগতেছে না, আবার এখান থেকে একটা কালার নিয়ে আবার অ্যাপ্লাই করে করে দেখতে হইতো, এটা একটা ভেজাল হয়ে যেত না?
তো এইভাবে আর কি আমি আপনাদের সাজেস্ট করবো যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এইভাবে নেওয়ার জন্য, এই কালারটা নেওয়ার জন্য। এতে আপনার দেখা যাবে যে সময় অনেক কমে আসবে। এটা কিন্তু একটা অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা একটা অ্যাড হয়ে গেছে, পেপসির অ্যাড। পেপসির বিভিন্ন রকম ওয়েবসাইটের যদি কোনো অ্যাড দেওয়া হয় বা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক অ্যাড বা ইউটিউবের জন্য কোনো অ্যাড রেডি করতে হয়, তাহলে আপনার অ্যাডটা কিন্তু এইভাবেই তৈরি করে। একটা কালারের উপরে হালকা পাতলা একটু ডিজাইন দিয়ে প্রোডাক্টটা দিবে, ছবিটা কিছু টেক্সট লিখে দিবে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা ছিলাম একদিকে, চলে গেছি আরেক দিকে। ওকে, আমরা কুইক সিলেকশন টুলটা মোটামুটি বুঝতে পারছি, তাই না? জি স্যার। আর স্যার আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল স্যার। আচ্ছা, আমরা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলটা বুঝলাম। এখন ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের কাহিনীটা কি? ম্যাজিক ওয়ান টুলের কাহিনী হচ্ছে এর যেই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন, সেই কালারটাকে সে সিলেক্ট করবে। মানে হচ্ছে মাল্টি কালার, কোথায় মাল্টি কালার? এটা লিপস্টিক। ওকে, এখন দেখেন এই যে কালারটা, আমি যদি রেড কালারের উপরে ক্লিক করি, দেখেন এই রেড কালারটা যতটুকু আর কি অ্যাটাচ আছে, এদিকেও কিন্তু রেড কালার আছে, এদিকেও সেম কালার আছে, কিন্তু এগুলো নিতেছে না। কারণ কি? এর অ্যাটাচ করা যতটুকু পাইছে ততটুকু সিলেক্ট করে নিছে। যেমন দেখেন এখানে কতগুলা কালার শেড আছে না, এই জায়গাটার মধ্যে দেখছেন এখানে কিন্তু অনেকগুলা কালার শেড আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আর গ্রে এর মধ্যে অনেকগুলা শেড আছে। এখন দেখেন এখানে যদি আমি একটা সিলেক্ট করি, যতটুকু আমার কালার মধ্যে পাইছে ততটুকু সে সিলেক্ট করছে। এখন এখানে আরেকটা বিষয় আছে, উপরে দেখেন টলারেন্স নামে একটা অপশন আছে, 50% টলারেন্স। আমি যদি এখানে এখানে যদি আমি 10% টলারেন্স করে দেই, করে এন্টার দিই, এখন যদি এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, এখন অল্প একটু জায়গা সে সিলেক্ট করছে। কারণ কি? আপনার যেই কালারটা আছে সেই কালারের একটা শেড থাকে, আপনি টলারেন্স যত বাড়াবেন সে তত শেড খোঁজা শুরু করবে। মানে হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক যে এরিয়াটা আছে সে তত রেড কালার, যদি রেড কালারের উপরে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে এর যতটুকু শেড আছে সেই শেড গুলো আপনি সে হচ্ছে ক্যাচ করতে থাকবে। যেমন এখানে আমি যদি 100% দিয়ে দিই, 100% দিলে পুরোটাই নিয়ে নিবে। 70% নেই, 70% নিয়ে যদি আমি রেড কালারটা সিলেক্ট করি, দেখেন আরেকটু বাড়তি ধরছে। আবার এখান থেকে যদি 100% করে দিই, টলারেন্স ক্লিক করি, দেখেন এর এই শেডটা এখন ধরছে। এখানে কিন্তু এই কালারের সাথে এই কালারের একটা শেড আছে, এই জায়গাটুকুর সাথে এই জায়গাটুকুর একটা শেড আছে, কিন্তু এখন সে শেডটাও নিয়ে নিছে। যেমন দেখেন এই জায়গাটার মধ্যে দেখছেন একটা শেডের মতো আছে, যে এদিকে একটা শেড আছে, এই যে একটা শেড। টলারেন্স যত বাড়াবেন তত হচ্ছে গিয়ে সে এরকম কালার গুলো, শেড গুলা সে সিলেক্ট করবে। টলারেন্স যত কমাবেন তত একদম অ্যাকচুয়াল কালার এটা সিলেক্ট করছেন সেটার মধ্যে সে ফোকাস করবে। বুঝতে পারছেন? যেমন দেখেন আমি যদি এখানে আবার 30% টলারেন্স দিই, দিয়ে এখন যদি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করি, দেখেন এই যে শুধুমাত্র ব্ল্যাক কালারটাই সে সিলেক্ট করছে। মানে হচ্ছে যেই সারফেসটা আছে এই সারফেসটার মধ্যেই সে সিলেক্ট করা আছে। এতক্ষণ কিন্তু এই সাইডটাও পর্যন্ত চলে গেছিল, এখন যায় নাই। তার মানে আর এখানেও কালো কালার আছে, এই জায়গাটার মধ্যেও এই জায়গাটার মধ্যে দেখেন কালো কালার আছে। আমি এখানে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, এখন এই যে এই পাশেও কালো কালার আছে, এইখানেও কালো কালার আছে, এইখানেও কিছু কালো কালার আছে, তাই না? কিন্তু সে এগুলা কিন্তু ক্যাপচার করতেছে না। সে কতটুকু ক্যাপচার করতেছে? জাস্ট এতটুকু, জাস্ট হচ্ছে এতটুকু ক্যাপচার করতেছে, তাই না? এতটুকু ক্যাপচার করতেছে। কারণ কি? এই কালারটা হচ্ছে একটা একটার সাথে লিঙ্ক করা, মানে লাগানো, আর এটার মধ্যে একটা গ্যাপ আছে, এখানে মাঝখানে অন্য একটা কালার আছে, এই কালার পর্যন্ত সে যাইতে পারতেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যতটুকু এরিয়া যেখানে সিলেক্ট করব, ওই কালারটা যতটুকু লাগানো এরিয়ার মধ্যে আছে ঠিক ততটুকুই সে সিলেক্ট করবে।
তো এখানে এই টুলের ফায়দাটা কি? সাপোজ আপনি এখানে এখানে সিলেক্ট করলেন, এই জায়গাটা সিলেক্ট করলেন, আমি টলারেন্স একটু বাড়াই দিই, 70% টলারেন্স করে দিই, না 100% করে দিই, এখান থেকে 100% করে দিই, এই এই যে এতটুকু নিলাম। এখন চাইলে এখানে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। যদি এটা ফিনিশিং ভালো হবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে কোনো কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। দেখছেন ফিনিশিং ভালো হয়নি, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সিলেকশন থাকাকালীন, আমি এর আগেও বলছি, সিলেকশন করে দিলে আপনি যেই যেই টুলে অ্যাপ্লাই করেন, যেই টুল ইউজ করেন না কেন, বা হচ্ছে গিয়ে আপনি যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যেই ইফেক্টটা ইউজ করেন না কেন, আপনার সবই এই সিলেকশনের মধ্যেই থাকবে। যেমন আমি এই যে রেডটার মধ্যে যদি সিলেক্ট করি, দেখেন এখানে পুরাটা সিলেক্ট হয়ে গেছে। কারণ কি, যদি এইখানে আর এটা সেম কালার হইতো, এটা এখানে ক্যাপচার করতো না এখন, কারণ এই কালারের সাথে এই কালারটার লিঙ্ক নাই, লাগানো না, এই কারণে সে ক্যাপচার করে নাই। ক্লিয়ার, বুঝতে পারছেন এই টুলটার কাজ? এখন এখান থেকে আমি যদি এটার কালার চেঞ্জ করে দিই, দেখেন এটার কালারটা মোটামুটি পারফেক্ট হয়েছে। এখানে বোঝার উপায় নাই যে এটা আসলে অন্য কালার ছিল, দেখেন। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা, আমাদের মোটামুটি এই দুইটা কালার, আমরা এই দুইটা সিলেকশন টুল বুঝলাম। এখন হচ্ছে এটা যে ক্রপ টুল, ক্রপ টুলের কাজ কি, তার নিচে হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের সবার সবার ক্রপ টুল আছে কিনা জানি না। ক্রপ টুলটা হচ্ছে আপনি কোনো ইমেজ দিয়ে এটাকে ক্রপ করতে পারবেন। এতটুকু যদি ক্রপ করে দেন, এতটুকু ক্রপ করে আপনি যদি এন্টার দেন, তাহলে দেখেন বাকিটুকু কেটে গেছে। এটা কিন্তু পুরা আপনার ক্যানভাসটা কিন্তু শর্ট হয়ে গেছে, মানে কি এক্সট্রা জায়গাটা কিন্তু নাই, এটা ডিলিট করে দিছে। দেখেন আমার থাম্বনেলের দিকে দেখলেই বুঝবেন, এই থাম্বনেলটার দিকে দেখলেই বুঝবেন যে এটা পুরো জায়গাটা আপনার ক্রপ করে ফেলছে। এখন আবার এই ক্রপ টুল দিয়ে যদি আপনি এক্সটেন্ড করতে চান, আপনার ইয়াটা যদি এক্সটেন্ড করতে চান, তাহলে এক্সটেন্ড করতে পারবেন। এই দেখেন আপনার এক্সটেন্ড হয়ে গেল। এখন এখানে দেখেন আমি যখন এক্সটেন্ড করলাম, তখন ফার্স্ট টাইম কি আসছে, ফার্স্ট টাইম আসছে কি ট্রান্সপারেন্ট একটা, আমাদের ট্রান্সপারেন্ট যে আর কি বোঝানোর জন্য যে থাম্বনেলটা ইউজ হয় বা যে কালারটা ইউজ হয় সেটা দেখাচ্ছে। যখন আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, পুরাটা আমার এই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেল। এটার কারণ আছে, কারণ হচ্ছে এইভাবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করেন, এখান থেকে সলিড কালারটা নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করেন, তাহলে ও অটোমেটিক্যালি যতটুকু ক্যানভাস পাবে ঠিক ততটুকুর মধ্যে কালার অ্যাপ্লাই করে দিবে। আর আপনারা যদি নর্মালি একটা লেয়ার নিয়ে তারপর কালার অ্যাপ্লাই করেন, ধরেন এটা আমার নাই, নর্মাল একটা লেয়ার নিয়ে তারপর কালার অ্যাপ্লাই করেন, দেখি এটা কি এইভাবে কাজ করে কিনা। দেখেন এটা আর পারে নাই, এই লেয়ারের এই বক্সটুকু যতটুকু আমরা একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করছিলাম ততটুকু আর বাড়ে নাই, কারণ এটা এতটুকুর মধ্যেই কালার অ্যাপ্লাই হয়েছে, এটা পারবে না। আমরা কি করব, এইভাবেই কালার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে কি আমাদের ক্রপ টুলের কাজ। এরপর আছে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল একটা মজার ক্রপ টুল। এটা কি আপনার দেখা কোনো কিছু আর কি, কোনো সাইনবোর্ড বা অ্যাঙ্গেল করা কোনো কিছু কি সোজা করার জন্য। সাইনবোর্ড এত ইয়ার সাইনবোর্ড চলে আসছে। আচ্ছা, এটা নিয়ে কাজ করি।
দেখছেন ক্রপ টুলের সুবিধা কি? আচ্ছা, এখন এই পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করার অবস্থা কি, সিলেক্ট করে রাখা অবস্থায় এই যে এটা তো বেঁকা হয়ে আছে তাই না, একদিকে কাত না, এটা চার কোণা সিলেক্ট করে দিবেন। কি হলো বুঝলাম না। Do not use perspective crop tool because the image কোথায় ডাউনলোড হলো এটা? ওকে দেখি, এই দেখেন চার কোণায় চারটা ক্লিক করে দিলাম, চার কোণায় চারটা ক্লিক করে দিলাম, দেখছেন একটা গাইডের মতো আসছে, যে এটা গাইডের মতো আসছে। এখন এখান থেকে আমি এটাকে সোজা করে দিই। করে এখন জাস্ট এন্টার অথবা টিক চিহ্ন, যে উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মধ্যে ক্লিক করব, এই দেখেন এটা সোজা হয়ে গেছে, দেখছেন এটা সোজা হয়ে গেছে। এখন এটাকে চাইলে আমরা অন্য কোনো কাজে ইউজ করতে পারবো। এই দেখেন, দেখছেন? আবার দেখাই, আর কি কোনো সাইনবোর্ড আছে? কত সাইনবোর্ড, বাংলাদেশের সাইনবোর্ড নাই একটাও। আচ্ছা যাই হোক, উপর থেকে একটা নিয়ে গেল। আরো এডি, এটা মানে এইভাবে কপি করলে এটা কাজ করে না। এই দেখেন চলে আসছে, দেখছেন একদম সোজা হয়ে আসছে। তো এই টুলটা খুব ইজি না? এত ডিটেল আর কি কিছু বলার আছে? ওকে, তারপর হলো স্লাইস টুল, এটা পরে দেখবো। এটা মূলত হচ্ছে কি আপনার টেমপ্লেটে লিংক অ্যাড করার জন্য ইউজ হয়। আচ্ছা, এই টুলটা মনে হয় সবার কাছে নাই, ফ্রেমওয়ার্ক টুল। এটা জাস্ট আপনি ফ্রেম করে দেন হচ্ছে এটার মধ্যে ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। ফ্রেম করে এটার মধ্যে ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আপনার ছবিটা এই ফ্রেমের মধ্যে চলে আসবে। বুঝতে পারছেন? আপনার যে ছবিটা আছে এই ছবিটা আপনার ফ্রেমের মধ্যে চলে আসবে। খুব ইজি একটা টুল, কিন্তু এটা সবার কাছে এই টুলটা নাই। তারপরে যাদের কাছে আছে আমি দেখাই দিই। উপরের দিকে দেখেন,
এই দেখেন আবার দেখাই এটা, যখন আমি এই ফ্রেম টুলটাকে সিলেক্ট করব, দেখেন আমাদের উপরে এই এই জায়গার মধ্যে একটা স্কয়ার একটা রাউন্ড শেপ দুইটা আর কি অপশনের মতো আসছে, দেখছেন দুইটা অপশন আসছে। এখন এই দুইটা অপশনের কাজ কি? রাউন্ড শেপে সিলেক্ট করা অবস্থায় আপনি যদি ফ্রেম টুলটা ধরে টান দেন তাহলে এরকম আসবে, আর স্কয়ার যদি ধরে টান দেন তাহলে কিরকম আসবে? স্কয়ার আসবে। এখন এইখানে এটা দিছে হচ্ছে গিয়ে ইজিলি ফ্রেমওয়ার্ক করার জন্য। এটা আনার পর আমি একটা ছবি নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ মানে টান দিয়ে যদি এখানে ছেড়ে দেই তাহলে অটোমেটিক্যালি ছবিটা লেয়ার মাস্কের মতো হয়ে আসবে। ঠিক আছে, লেয়ার মাস্ক যে করলাম না, লেয়ার মাস্কের মতো চলে আসবে, দেখেন লেয়ার মাস্কের মতো চলে আসবে। আবার এটার মধ্যে যদি আমি এই ছবিটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে এই যে দেখেন ছবিটা একটা ফ্রেমের মধ্যে চলে আসছে। এখন এটাকে উপরে নিচে ডানে বাঁয়ে করতে গেলে ছবিটার উপরে ক্লিক করতে হবে, আর কি এই যে লেয়ারের মধ্যে যে ছবিটা আছে ছবির মধ্যে ক্লিক করে তারপর আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, এটার মধ্যে ছবিটাতে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা লেয়ার মাস্কেও করতে পারি, যাদের এই ফ্রেম টুলটা নাই তারা লেয়ার মাস্কিং করতে পারে। কিরকম? এই ছবিটাকে নিয়ে এই জিনিসটা কয়েকভাবে করা যায়। এই ছবিটাকে নিয়ে আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু এখন এইটাকে যাদের ফ্রেম টুলটা নাই তারা কিভাবে করবেন এই ফ্রেমিংটা? খুব সিম্পল, দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে আপনাদের লেয়ার মাস্ক দেখাইছি, আর আরেকটা আছে ক্লিপ করার সিস্টেম আছে। ক্লিপ একটা সাথে আরেকটা ক্লিপ করা যায় কিভাবে? দেখেন আমরা যদি সিলেকশন করে দিই, এখানে সিলেকশনটা করে দিয়ে এরপর আমি যদি লেয়ার মাস্ক করে দিই, সেম টু সেম জিনিস, তাই না? সেম জিনিস না? দেখি তো সেম জিনিস হয় কিনা। হয়েছে সেম জিনিস? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার ওই দ্বিতীয় নম্বর কাজটা স্যার ওই লেয়ার মাস্কের সাথে স্যার ওই লেয়ারটার কি অ্যাডজাস্ট করে দেওয়া যেত না? অ্যাডজাস্ট করে দেওয়া যেত মানে বুঝলাম না। মানে স্যার এই যে প্রথমে যে একটা নিলেন স্যার, একটা পিক মানে শুধু একটা লেয়ার দিতেছেন স্যার, পাশে একটা এসেছে আর কি মাস্ক আকারে হয়েছে, মানে ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না, আমি আর কি ভুলে গেছি ওইটা জিনিসটা। অ্যাডজাস্ট মানে কি আপনি রাস্টার করে দেওয়ার কথা বলতেছেন? মানে কি একটা লেয়ার করে দিতে বলতেছেন? মানে হ্যাঁ স্যার, ওটা কিভাবে করে একটু দেখাইলে ভালো হতো। কি আপনি কি চাচ্ছেন এরকম কিছু করতে? জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার। যেভাবে করতে চাচ্ছেন যে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে কি একটা আর কি কাজ করবেন স্মার্ট অবজেক্ট দিয়ে, আরেকটা ডকুমেন্টস দিয়ে তারপরে কাজ করবেন, এরকম কিছু? স্যার এই যে কাজটা করলেন আমি সেই কাজের কথাই বলছিলাম স্যার। এই যে এইভাবে আর এখান থেকে যা এডিট করবেন ওইটা ওইখানে শো করবে, এরকম ভাবে বলতেছেন? না স্যার, ওই কাজটা স্যার ব্যাক করেন স্যার, ওই আগের ইয়েতে স্যার এখানে। জি স্যার, এটা স্যার এইভাবে করার দরকার কি? এইভাবে করলে হয় কি, এটা আপনি যখন একদম কি কনফার্ম থাকবেন যে না আপনার ইমেজটা এরকমই থাকবে তখন আপনি এরকম করে দেন। এটা কিন্তু আপনি এখন আর এডিট করতে পারবেন না, আপনার বাকি অংশটা কিন্তু চলে গেছে। দেখেন এই দেখেন আপনি এই স্মার্ট অবজেক্টের বিষয়টা আমি এখনো বোঝাই নাই, তবে যাই হোক বাকি অংশটা চলে গেছে। এর থেকে ভালো আপনি যদি এখান থেকে এরকম লেয়ার মাস্ক করেন, লেয়ার মাস্ক করলে আমরা এরকম সেম জিনিসটা পাবো। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছিলাম যে কনসেপ্টটা, যে যাদের ফ্রেম টুলটা নাই তারা কি করবে, তারা হচ্ছে এইভাবে কাজ করতে পারে। দেখেন এটা আমার ফ্রেম টুল নিয়ে করা, এটা আমার ফ্রেম টুল নিয়ে করা, আর এটা হচ্ছে গিয়ে লেয়ার মাস্ক দিয়ে করা, একই কিন্তু সিমিলার জিনিস, খালি প্লেসমেন্টের একটু বিষয় আছে। আর হচ্ছে আরেকটা অপশন আছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ক্লিপ করা। ক্লিপ করার একটা বিষয় আছে, আপনি চাইলে ক্লিপ করতে পারেন। ক্লিপ করতে পারেন কিভাবে, যে বলে দিই, যদিও আমরা এখনো শেপ টুলে আসি নাই, তারপরে শেপ টুলটা দিয়ে বলে দিই।
শেপ টুলে ধরেন এই যে আপনি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এই যে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল না, এই ছবিটার সাথে এই ছবিটা ক্লিক করব, মানে এই শেপটা দিয়ে আমরা এমন একটা সিস্টেম করব যে এই শেপটার এই কালারটা যতটুকু দেখা যাচ্ছে এই ছবিটা ঠিক ততটুকুই দেখা যাবে, বাইরে বাকিটুকু আর দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে শেপটাকে আমার ছবিটার নিচে আনতে হবে, যে ছবিটার সাথে আমি ক্লিক করব শেপটাকে, সেটার নিচে আনতে হবে। নিচে এনে অল্ট বাটন ক্লিক করে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে যখন আমরা দুইটা লেয়ারের মাঝখানে নিব, তখন দেখেন আমার আইকনটা একটা তীর চিহ্নের মতো আসছে নিচের দিকে, তীর চিহ্নের মতো আসতেছে। যখন এই তীর চিহ্নে আসার পরেই আমি কিন্তু অল্টার বাটনটা ধরে রাখছি এখনো, এই তীর চিহ্নটা আসার পরে যখন আমি ক্লিক করব, দেখেন এটা একটু সরে গেছে আর এটার পাশে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, একটু সরে গেছে না? আর এখানে পাশে ছোট্ট একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, মানে হচ্ছে এটা এটার সাথে লিংক হয়ে গেছে, মানে ক্লিপ হয়ে গেছে। এটা এটার সাথে লিংক হয়ে গেছে মানে ক্লিপ হয়ে গেছে। এখন দেখেন এটা আর এটা কিন্তু সেম জিনিস, দেখতে পাচ্ছেন একই একই রকমই দেখা যাচ্ছে। ওকে, তো এই ক্লিপের একটা সুবিধা কি, এই ক্লিপের মধ্যে এখানে আমি ক্লিক করে ক্লিপের যে ছবিটা আছে সেই ছবিটার থাম্বনেইলে ক্লিক করে আমি ছবিটাকে মুভ করাইতে পারবো, অ্যাডজাস্ট করাইতে পারবো। আবার শেপটাকে ক্লিক করে আমি শেপটাকে মুভ করাইতে পারবো, ছবিটাকে স্টিল রেখে শেপটাকে মুভ করাইতে পারবো। আবার শেপটাকে আমি অ্যাডজাস্টও করতে পারবো। কিভাবে? সিলেক্ট করে, যদি এইভাবে আসি না এখনো, তারপরে একটু দেখা দিতেছি, শেপটাকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারবো। অস্থির টুলটা ভাইয়া। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে শেপের একটা কাজ, শেপের কাজ খুব মজার কাজ, শেপ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখছেন? যাই হোক, তো এটা হচ্ছে কি যাদের আর কি ফ্রেম টুলটা নাই তাদের মন খারাপ করার কিছু নাই। সো এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন আপাতত। ঠিক আছে, তো আমরা বুঝলাম ফ্রেম টুলটা আমরা বুঝে গেলাম। এখন আসেন আইড্রপার টুলে। আমি কিন্তু অনেক দ্রুত আপনাদের টুলগুলো শেষ করার চেষ্টা করতেছি, তো একটু মাথা ঠান্ডা করে দেখেন, প্র্যাকটিস করতে হবে খুব দ্রুত। আইড্রপার টুলে এত আহামরি কিছু নাই। আইড্রপার টুলটা হচ্ছে যে আপনার কালার পিক করার জন্য, কালার পিক করার জন্য আপনার এই কালারটা দরকার। এই কালারটা দরকার, এই কালারের মধ্যে ধরেন আপনার জানা দরকার যে আসলে এই কালারটা কোড কত, বা অন্য জায়গায় আপনি সেম কালার ইউজ করবেন। তখন এই যে কালার আইড্রপার টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলে দেখেন এখানে আমার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকটা ক্লিক করে দেখেন ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করে দেখেন ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। আমি যে কালারের উপরে ক্লিক করতেছি সেই কালারটা সে চুজ করে নিচ্ছে। একটু জুম করি, এই যে দেখেন, এই দেখছেন পিক্সেল ওয়াইজ কালার চুজ করতেছি। এখন আপনি কালারটা চুজ করে ডবল ক্লিক করে এখানে একটা কোড পাচ্ছেন। আবার বলি, আমি আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল না? আমি ডিফল্ট করে দিই, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে যদি কোনো অন্য ধরনের কালার থাকে, আমরা কিবোর্ড থেকে শুধুমাত্র ডি প্রেস করলে আমার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, মানে হচ্ছে এটা ফটোশপের ডিফল্ট কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটোশপের ডিফল্ট কালার। ওকে, তো আমি যদি এখান থেকে আইড্রপার টুলটা নিয়ে একটা কালার পিক করলাম, পিক করার পর এই যে ফরগ্রাউন্ড কালারের যে কালারটা আসলো, এখানে ডবল ক্লিক করার পরে নিচে দেখেন আমি একটা কোড পাচ্ছি। আমার যদি অন্য কোনো ডকুমেন্টসে অ্যাপ্লাই করতে হয় তাহলে আমি এই কালারটা নিতে পারি, অথবা আপনার নিউ একটা ডকুমেন্ট যদি ক্রিয়েট করি, এই দেখেন নিউ ডকুমেন্টসে আমার এই কালারটা রয়ে গেছে, দেখছেন নিউ ডকুমেন্টস এই কালারটা রয়ে গেছে। এখন আমি এখান থেকে
আমার এই কালারটা দরকার, এখান থেকে আমি ক্লিক করে কালারটা পিক করলাম, পিক করে এখানে যে আমি একটা সিলেকশন করে দিলাম, আমি একটা সিলেকশন করে একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিয়ে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আবার দরকার হলো কি যে আমার এই কালারটা দরকার, তাহলে আমি আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করে এই কালারটা পিক করে নিলাম, পিক করে আমি সিলেকশন টুল নিয়ে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এই দুইটা কালার কিন্তু সেম কালার, বুঝতে পারছেন? সো আইড্রপার টুলটা হচ্ছে কালার পিক করার জন্য। আবার ধরেন আপনি হিউজ পরিমাণে কালার নিয়ে কাজ করতেছেন, অনেক কালার নিয়ে কাজ করতেছেন, সো আপনার কালার নোট করার একটা প্রয়োজন আছে। আমি আপাতত ডিফল্ট কালার নোট করার বলে দিই। দুই ভাবে কালার নোট করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটো। কিভাবে? আইড্রপার টুল দিয়ে আপনি একটা কালার পিক করে এটার কালার কোডটা নিয়ে কপি করে নোটপ্যাডে লিখতে পারেন, নোটপ্যাডে লিখতে পারেন, এই একটা সিস্টেম। অথবা আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের যে এখানে সোয়াচ একটা অপশন আছে না, সোয়াচ, এই যে সোয়াচ একটা অপশন আছে, আমি যখন কোনো কালার এখান থেকে পিক করব, পিক করে সোয়াচে যখন ক্লিক, এই যে এখানে এই যে নিচে একটা দেখেন প্লাস চিহ্ন আছে, সোয়াচের নিচে একটা, সোয়াচটা ওপেন করলে একটা প্লাস চিহ্ন পাবেন, এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম কালার নিয়ে, প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে এখানে দেখলাম মাই COLO মাই কালার 1, এই কালারটা সেভ হয়ে গেল, ঠিক আছে, এই কালারটা সেভ হয়ে গেছে। তারপর আমার দরকার এই কালারটা, তারপর আমার দরকার এই কালারটা, এই কালারটা সিলেক্ট করে এখানে লিখলাম মাই কালার 2। এই যে দেখেন আমার নিচে কিন্তু দুইটা কালার শো করতেছে, দেখছেন? এরপরে আমার আরো কালার দরকার, ধরেন এই ব্ল্যাকটা দরকার আমার, এখানে আবার ক্লিক করে মাই, আপনার যে কোনো নামেই দিতে পারেন, এটা আপনার মন মতো নাম দিবেন। এই যে সোয়াচের মধ্যে আমি তিনটা কালার অ্যাড করলাম, এখন আমি এই অন্য একটা ডকুমেন্টসে বা আমি যদি ফটোশপটা কেটেও দেই আবার ওপেন করলে আমি সোয়াচের মধ্যে কিন্তু এই কালারগুলো পাবো, এই যে কালারগুলো কিন্তু সোয়াচের মধ্যে রয়ে গেছে, দেখছেন? দেখি তো আমারটার মধ্যে থাকে কিনা। অফ করে আমি ফটোশপটা আবার অন করি, অন হচ্ছে না। স্যার আপনার কম্পিউটার র্যাম কত জিবি? আমারটা 16 GB মাত্র। কেন? না পাবজি মোবাইলে দেখলাম তো তখন। হ্যাঁ, আমার এখানে অনেক সফটওয়্যার আমি ইনস্টল করতাম আগে, কিন্তু এখন তেমন একটা সময় পাই না সফটওয়্যার ঘাটাঘাটির। আমার একটা নেশা আছে সফটওয়্যার ঘাটার, বুঝছেন? যাই হোক, তো দেখেন এখন সোয়াচের মধ্যে গেলে এই যে দেখেন নিচে আমার কিন্তু সোয়াচ গুলো এখনো অ্যাক্টিভ আছে, আমি এটা পাবো। আমি ফটোশপটা যদি আনইনস্টল করে আবার ইনস্টল করি, আর যদি আমি ইন্টারনাল ডাটা যদি ডিলিট না করি, তাহলে কিন্তু আবার আনইনস্টল করে ইনস্টল করলেও এগুলো থাকবে, কিন্তু আপনি যদি একদম সেটিংস ক্লিয়ার করে দেন তাহলে এগুলো চলে যাবে, ঠিক আছে? সো দেখেন এখন আমি যদি এই কালারগুলো অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই করে দিই, হয়ে গেল। ডিসিলেক্ট, এটা করে সার্চ বাটনে ক্লিক করে এই যে আমি যে কালারগুলো ইয়া করলাম, যে ওইখান থেকে যে পিক করছিলাম, এইখানে কিন্তু সেই তিনটা কালারই আছে। তো কালার সেভ করে রাখা খুব ইজি একটা ওয়ে না এটা? থেকে বুঝেন নাই বলেন? স্যার সোয়াচের যে অপশনটা ওটা কি রাইট বাটন ক্লিক করে আনতে হবে? হ্যাঁ, সোয়াচের অপশনটা আপনার কাছে যদি সোয়াচের অপশনটা এখানে এই বারের মধ্যে যদি না থাকে, তাহলে উইন্ডোজে গেলে সোয়াচের অপশনটা পাবেন, সোয়াচের অপশন পাবেন এইখানে। যদি সোয়াচটা আপনার আমার মতো সেভ করা থাকে, জাস্ট লেফট বাটন একবার ক্লিক করলেই তো ওপেন হয়ে যায়। ওকে বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়।
ওকে, তারপর এটা হচ্ছে আইড্রপার টুলের একটা বিষয়। আইড্রপার দিয়ে আমরা কি বুঝলাম, যে যে কোনো জায়গায় যে কোনো ছবির উপরে আমরা যদি ক্লিক করি তাহলে সেটার নিচে যে কালারটা থাকবে সেই কালারটা আপনি পেয়ে যাবেন। এখানে কিছু অপশন আছে, 3x3 এভারেজ, 5x5, 11x11। এটা মূলত বোঝানো হয়েছে এরকম যে এভারেজ একটা কালার পিক করার জন্য, এভারেজ একটা কালার পিক করার জন্য এটা পিক্সেলের মতো ইউজ হয়। এরকম স্যাম্পল, ঠিক আছে, এভারেজ 3x3, এটা হচ্ছে মূলত, আমি জুম করি, জুম করলে যে 3x3 বলতে এই 1 2 3 1 3, এই যে এতটুকুর মধ্যে যে কালারটা থাকবে সেই কালারটাই সে নিবে। মনে করেন আমি আইড্রপার টুল নিয়ে এটার মাঝখানে ক্লিক করলাম, সো এই যে সবগুলা কালার মিক্স করে যে কালারটা হয় সেই কালারটা এভারেজে সেই কালারটা নেওয়া হবে, সেই শেডের কালারটা নেওয়া হবে। বুঝতে পারছেন? এখান থেকে যদি আমি আবার 5x5 নেই তাহলে এটা বেড়ে হয়ে যাবে কত, 5x5, 1 3 4 5 2 3 4 5, এই এতটুকু অংশ। সো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, 3D ম্যাটেরিয়াল টুল, এটা পরে দেখবো, এটা 3D ইয়া করার জন্য। কালার স্যাম্পলিং টুল, আপনি মাল্টি স্যাম্পলিং এখানে করতে পারবেন। 3D ম্যাটেরিয়াল পরে দেখতেছি, আর কালার স্যাম্পলিং টুলটা হচ্ছে মাল্টি স্যাম্পলিং করতে পারবেন। এরকম আপনি একটা ছবি থেকে বেশ কয়েকটা কালার চুজ করতে পারবেন। এখানে আপনি RGB কালার মোডেরও কোড দেখতে পারবেন, CMYK কালার মোডেরও কোড দেখতে পাবেন। এরকম আমি এখানে একটা স্যাম্পল করলাম, এই যে দেখেন স্যাম্পল করার পরেই ইনফরমেশন একটা প্যানেল ওপেন হয়ে যাবে। আপনাদের যদি ইনফরমেশনের প্যানেলটা না থাকে তাহলে এখানে ইনফো উইন্ডো থেকে ইনফো নামে একটা প্যানেল আছে, একটা প্লাগইন আছে, সেই প্লাগইনের মধ্যে ক্লিক করলে এরকম একটা প্যানেল আসবে আপনার। আর এই যে দেখেন আমি ক্লিক করার সাথে সাথে প্যানেলটা ওপেন হচ্ছে। আপনাদের যদি এরকম ওপেন না হয় তাহলে প্যানেল অপশনে যে এখান থেকে শো হাইড টুল, ডকুমেন্ট সাইজ, আচ্ছা শো না, এটা অটোমেটিক্যালি অন হবে। সো দেখেন এখান থেকে আমি ক্লিয়ার করে দিই, আমার এখান থেকে বেশ কয়েকটা কালার স্যাম্পলের প্রয়োজন আছে। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে ফার্স্টে একটা কালার স্যাম্পল হয়েছে, এই যে এতটুকু, তারপরে যে আরেকটা ক্লিক করলাম, তারপর আরেকটা ক্লিক করলাম, দেন লাস্ট আরেকটা ক্লিক করলাম। এই দেখেন এখানে কয়টা কালার স্যাম্পল দেখাচ্ছে, এই যে এই কয়টা কালার স্যাম্পল। আপনি যদি কোডিং দিয়ে কাজ করেন, মানে হচ্ছে আপনার যদি কালার কোডের প্রয়োজন হয়, এটা বেশ কিছু ক্ষেত্রে কালার কোডিং এর প্রয়োজন হতে পারে, সো তখন আপনারা এইভাবে স্যাম্পলটা নিয়ে এখান থেকে RGB কালার মোড পাবেন, রেড, গ্রিন এন্ড ব্লু। RGB কালার মোড এখানেও আছে, এখানেও RGB মোড আছে, এই যে RGB মোড। ওকে, সো RGB কালার মোডের কোডগুলো এখান থেকে পাবেন। RGB এই কাজটা কি করতেছেন? স্ক্রিনে দাগাদাগি করেন না। আচ্ছা, RGB কালার মোডের কোডগুলো পাবেন এখানে। এখন দেখেন এখানে 163 1 আর 4, আর এ হচ্ছে 163, জিতে হচ্ছে 1 আর বিতে হচ্ছে 4। দেখি আমি এখানে কালারটা দিয়ে দেখি। RGB কালার মোডের মধ্যে আর এর মধ্যে দিব 163, তারপর জিতে হচ্ছে 1 আর বিতে হচ্ছে 4। ওকে দেই, দেখেন আমার ফার্স্ট স্যাম্পলটা যে কালার আছে এখানে ঠিক সেই কালারটাই আমরা পেয়ে গেছি। এই যে দেখেন এখানে ঠিক সেম কালার আমরা পেয়ে গেছি। সো এইভাবে আমরা কালার মোডে কালার, এটা কি বলে জানি, কালার স্যাম্পল টুল দিয়ে এইভাবে কালার স্যাম্পলিং করতে পারবো। আর এখানে আপনারা যদি চান যে না আপনার CMYK লাগবে, তাহলে এই যে ছোট একটা তীর আছে, তীরে ক্লিক করে এখানে দেখেন আপনার সবগুলা কালার মোড দেওয়া আছে। CMYK সিলেক্ট করে দিলে CMYK এর কালার কোডগুলো দেখাই দিবে। তারপর হচ্ছে গিয়ে আপনি যদি ওয়েব কালারে যান তাহলে এটা ওয়েবসাইট বিল্ডিং এর জন্য এই কালারগুলো ইউজ হয়। তারপর HSB, এগুলো অনেক কালার মোড, এই কালার মোডগুলো আসলে
তেমন একটা ইউজ হয় না, আরজিবি আর সিএমওয়াইটা বেশি ইউজ হয়। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার কালার স্যাম্পলিং এর জন্য। রোলার টুল, রুট টুল, রোলিং করার জন্য, মাপজোক করার জন্য এই রোলার টুলটা ইউজ হয়। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার এই যে পার্পেল কালার, এটা হচ্ছে আরজিবি দিয়েও বানাতে পারবো আবার সিএমওয়াই কে দিয়েও বানাতে পারবো হ্যাঁ, এরকম? দিয়ে করতে পারবেন, সিএমওয়াই দিয়ে এই কালারটা আপনি চুজ করে নিতে পারবেন। আচ্ছা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিষয়। তো আজকে অনেকগুলা টুল দিয়ে দেখাই ফেললাম, তাই না? একটা, দুইটা, 1 2 3 4 5 6 7 8টা টুল আপনাদের মোটামুটি আজকে দেখাই ফেললাম। আচ্ছা, কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? আপনারা একটা মডেল নামাবেন, মডেল বা আপনার প্রোডাক্ট নামাইতে পারেন, এই সাইটটা ইউজ করতে পারেন। এই সাইটটাতে আপনি ভালো রেজুলেশনের ছবিগুলো পাবেন। ঠিক আছে, ভালো রেজুলেশনের ছবিগুলো পাবেন। আমি আনস্প্ল্যাশ, এটার সাথে মনে হয় অনেকেই পরিচিত। আমি আমাদের ক্লাসের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু বুকমার্ক করে রাখবেন এটাকে। তো এখান থেকে আপনারা করবেন কি, যে যে কোনো একটা প্রোডাক্টের ছবি বা মডেলের ছবি নিয়ে সেটাকে সিলেকশন করার চেষ্টা করবেন। আর সিলেকশন করবেন কিভাবে? আপনার সবসময় পারফেক্ট হবে না, সবসময় আপনার পারফেক্ট সিলেকশন হবে না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এটা দিয়ে দেখি। যতগুলা সিলেকশন টুল ইউজ করা হয়েছে সবগুলা সিলেকশন টুল আপনার কাজ করবে, ইউজ করবেন এখানে। ধরেন এই ক্যামেরাটা আনলাম, ক্যামেরাটা আনার পর কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ফেললাম, তাই না? এখন কিছু কিছু ক্ষেত্রে সিলেকশনটা একটু টাফ হয়ে যাবে আপনাদের। আপাততের জন্য মাইনাস, এখানে দেখি যতটুকু মাইনাস করা যায় মাইনাস করে দিলাম। এখন করবো কি, ল্যাসো টুলটা নিতে পারি অথবা পলিগন নিতে পারি। পলিগন নিয়ে এখান থেকে মাইনাসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এতটুকু নিয়ে দেখেন মাইনাস হয়ে গেল, দেখছেন মাইনাস হয়ে গেল। এরপর কি করব, এরপর ইউজ করা শিখবো ল্যাসো টুল। এই জায়গাটা আমরা মাইনাসে অল্ট প্রেস করে মাইনাসটা করে এখান থেকে এতটুকু মাইনাস করে দিই। আর আবার পলিগন টুল নিয়ে এভাবে এটাকে, সরি এটা তো মাইনাস হয়ে যাবে, প্লাসে যাব। এরপরে এখান থেকে এটাকে প্লাস করব। আর এটাকে মাইনাস করে দিই। রাউন্ড শেপটাকে আমরা ল্যাসো টুল দিয়েই করি। কাজ একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এই কাজগুলো করার জন্য আরো সহজ টুল আছে। আর যেহেতু আমরা ওই টুলগুলোতে এখনো যাই নাই, তো আমরা আপাতত বোঝার জন্য এইভাবেই কাজগুলো করব। সরি, স্যার অল্টার চাপ দিলে তো মাইনাস, আর প্লাসটার জন্য কি চাপ দিলে আসে? প্লাসটা কিছুই চাপ না দিলেই প্লাস আসবে। ওকে।
যখন কিছুই আপনি ক্লিক করবেন না তখন প্লাস চলে আসবে। যাক, বুঝতে পারছেন না এটা? জি স্যার। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনারা এই এই টুলগুলো নিয়ে এভাবে একটু প্র্যাকটিস করেন, টুলগুলো একটু বোঝার চেষ্টা করেন যে আসলে কোন টুল দিয়ে কি ধরনের কাজ আর সহজে কাজ করা পসিবল। এই সিলেকশনটা কিভাবে এই আমি যে কয়টা দিয়ে দেখাইছি এই কয়টার মধ্যেই থাকবেন, এর বাইরে যাওয়ার দরকার নেই আপাতত। এই টুলটা দিয়ে এই কয়টা টুল দিয়ে সহজে কিভাবে সিলেকশন করা যায় এটা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করেন, সিলেকশন করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন হচ্ছে আপনার লেয়ার মাস্কিং করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। এখন আরেকটা বিষয় দেখাই, এই যে আমার সিলেকশন আছে, সিলেকশন থাকাকালীন রাইট বাটন ক্লিক করলে ইনভার্স একটা অপশন আছে, ঠিক আছে? ইনভার্স একটা অপশন আছে। আবার সিলেকশনে উপরে সিলেকশনে গেলে ইনভার্স একটা অপশন আছে, ঠিক আছে? এটার সংক্ষেপ হচ্ছে গিয়ে শিফট কন্ট্রোল আই, ঠিক আছে? শিফট কন্ট্রোল আই, আই দিলে এটা ইনভার্স হয়ে যাবে। বুঝতে পারছেন? ইনভার্সের বিষয়টা হচ্ছে কি, তবে অবশ্যই আপনার মুভ টুল সিলেক্ট করা থাকলে কিন্তু ইনভার্স কাজ করবে না আপনার মাউসের রাইট বাটন থেকে, এখান থেকে করতে হবে। আর মাউসের রাইট বাটন থেকে যদি ইনভার্স কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনার সিলেকশন টুলটা সিলেক্ট করা থাকতে হবে, তাহলে মাউসের রাইট বাটনে আপনার ইনভার্সের একটা অপশন আসবে। এখন দেখেন আমি যখন এখান থেকে ক্লিক করতেছি তখন কি আমার এই এরিয়াটা যতটুকু সিলেক্ট করা ততটুকু থাকতেছে, বাকিটা গায়েব হয়ে যাচ্ছে, তাই না? আমি যখন সিলেক্ট ইনভার্স দিব তখন আমার বাইরেরটুকু সিলেক্ট হয়ে যাবে আর আমার যতটুকু এখন বর্তমানে সিলেক্ট করা আছে এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। কিভাবে দেখেন, রাইট বাটন ক্লিক করলে ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে যে আপনি যতটুকু সিলেক্ট করেছিলেন আর কি, যতটুকু সিলেক্ট করা ছিল ইনভার্স নেওয়ার পরে ততটুকু ডিসিলেক্ট হয়ে যতটুকু সিলেক্ট না করেছেন ততটুকু সিলেক্ট হয়ে যাবে, বাকি উল্টে যাবে বিষয়টা। তো দেখেন আমি যখন ইনভার্স করলাম পুরো অংশটাকে সিলেক্ট হয়ে গেল আর এখানে একটা বাউন্ডারির মতো রইলো, যেটা হচ্ছে এটা এখন ডিসিলেক্ট অবস্থায় আছে আর এটা সিলেক্ট অবস্থায় আছে। এরকম আমি যদি এটা লেয়ার মাস্ক করি দেখেন ক্যামেরাটা বাদে আর সবকিছুই আছে, উল্টায় গেছে জিনিসটা। দেখেন আমার লেয়ারের মধ্যে দেখেন পুরো অংশটা সাদা আছে আর মাঝখানে এতটুকু ব্ল্যাক হয়ে আছে। ব্যাপারটা হচ্ছে ইনভার্সের বিষয়টা হচ্ছে এটাই, ঠিক আছে? আপনারা ইনভার্স করেও একটু ট্রাই করে দেখবেন যে ইনভার্সের বিষয়টা কি। ওকে, এ হচ্ছে বিষয়, আপনারা একটু চেষ্টা করেন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে?